গত 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে মোদিজি লালকেল্লা থেকে যে 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা 25 মিনিট ব্যাপী যে দীর্ঘ ভাষণ, সেই ভাষণে যেমন একদিকে ছিল যে দেশে যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা একটা ভয়ঙ্কর চেষ্টা, অন্যদিকে মহিলা, কৃষক, শ্রমিক, যুবদের বিশেষত এই অংশকে আবার বিভ্রান্ত করা, প্রতারিত করার জন্য নানা কাল্পনিক কিছু যে প্রতিশ্রুতি বা প্রতারণামূলক কিছু প্রকল্পের ঘোষণা, এসব নিয়েও আমি উল্লেখ করতে চাই না। মহিলাদের সম্পর্কিত বিষয়ে এরপরে স্বাধীনতা দিবসের পরপরই মোদিজির 75 বছর উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল সারা দেশে পক্ষকাল ব্যাপী যে মহিলা সুরক্ষা, মহিলা সুস্বাস্থ্য, মহিলাদের কল্যাণে নানা কথাবার্তা সহ শিশু স্বাস্থ্য নিয়ে যে ব্যাপক প্রচার সরকারি অর্থে দেশব্যাপী সংগঠিত করেছে এবং নানা চমকপ্রদ অসত্য বিকৃত তথ্য তুলে ধরেছে, এর নিরিখে আমাদের মূল্যায়ন নয়, আমার কথা তো নয়, প্রদেশ কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের মূল্যায়ন নয়, আমাদের দেশে যে আক্রমণের ঘটনা, ওই মোহনপুরের ঘটনা, পুনরাবৃত্তি আক্রমণে এগুলি জানেন আপনারা। তারপর এই শারদোৎসব চলাকালীন সময়ে ঘরের কাছে এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা জয়নগরে এক কন্যা শিশু নাবালিকা ঘরে দিনের সকাল 10টায় ধর্ষিতা হলো। ধর্ষণকারী প্রমাণ রূপাকের জন্য জোর করে তার মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করলো। বৃদ্ধা তার নাতি, তাকে সামাজিক অবক্ষয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্যে, তাকে নৃশংসভাবে খুন করার পর মালিক, আমাদের অধ্যাপক ডাক্তার মালিক শাহ, উনি অবলীলাক্রমে বলে দিলেন যে সব বিচ্ছিন্ন ঘটনা, এগুলি কোনো মারাত্মক ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলিকে চিহ্নিত করলেন। এর ফলে কারা উৎসাহিত হবে? উৎসাহিত হবে এই রাজ্যের যে নারী ধর্ষণকারীরা সারা দেশে উৎসাহিত হচ্ছে। এমপি যখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের যে মহিলা খেলোয়াড়, তাকে যৌন নির্যাতন করার পর প্রমোশন পেয়ে যায়, আর মোদি অমিত শাহ রাজ্যে গণধর্ষণ হত্যার পর সাজাপ্রাপ্ত আসামিদের জেল থেকে ছাড়িয়ে এনে যখন সেখানে আপনার বীরের দলীয় সভায় বীরের সম্বর্ধনা দিয়ে তাদেরকে বীরের মর্যাদা দিয়ে সম্বর্ধনা জানানো হয়, এর ফলে স্বভাবতই দেশের যৌন নির্যাতনকারী ধর্ষণকারীরা উৎসাহিত হবে। আমাদের রাজ্যে প্রভাবশালীরা, তাদের আত্মীয় পরিজনরা, রাজনৈতিক প্রভাবশালীরা এই সমস্ত ক্ষেত্রে জড়িত। তো এটা একটা বড় কারণ। আর অন্য কারণ হচ্ছে নেশা শক্তির সংখ্যা আমার গোটা দেশে যেমন বেড়েছে, আমাদের রাজ্যে মারাত্মক আকারে বেড়ে গেছে। এই আমাদের রাজ্যের ত্রিপুরা ইঞ্জিনিয়ার সরকার যত তথ্য আড়াল করার উপর করার চেষ্টা করো, এগুলি আড়াল করা যাবে না। ভারতবর্ষে নারী নির্যাতন এবং নেশা কারবারের দিক থেকে, নেশা শক্ত সংখ্যা বৃদ্ধির দিক থেকে আমরা ওই 50 লক্ষ মানুষরা, কিন্তু আমরা দেশের মধ্যে বড় বড় রাজ্যগুলির কাছাকাছি প্রায় 2-3 নম্বরে আমরা আছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে, এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা
আবেদন করব আমাদের দেশের ঐতিহ্যশালী স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করা যে সংগঠন মহিলা কংগ্রেস, যে মহিলা কংগ্রেস এই রাজ্যের যে মহিলাদের একত্রিত করা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ইতিবাচক ভূমিকা প্রতিপালন করবেন এই আশা আমরা পোষণ করছি। আমরা প্রদেশ কংগ্রেস সর্বতভাবে ওনাদের সহায়তা করবো, পাশে থাকবো। আমরা এই ক্ষেত্রে আপনাদের এই রাজ্যটাকে রক্ষা করার প্রশ্নে রাজ্যের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি যা ধ্বংস হয়ে গেছে তাকে ফিরিয়ে আনার প্রশ্নে আপনাদের সহযোগিতা আমরা কামনা করে আমি আমার কথা বলছি। আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আপনাদেরকে সবিস্তারে সবকিছু বলেছেন। আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে শুধু আমি এইটুকু বলতে চাই যে ত্রিপুরা রাজ্যে যে মহিলাদের উপর একের পর এক হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অত্যাচার, লাঞ্ছিত যেভাবে নারীরা হচ্ছে, সেটা শুধু আমাদের দেশের আইনকে বিদ্যাঙ্কুশ দেখিয়ে সমস্ত দোষীরা এবং দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে বলে আজকে ক্রমাগতভাবে এই ঘটনা ঘটছে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি সবসময় বলে থাকেন যে কেউ ছাড় পাবে না। যদি ছাড় না পেত তাহলে কি এই সমস্ত ঘটনা একের পর এক ঘটত? আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে অপরাধীরা তাদের অপকর্ম করে তারা হুল্লোড় ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনি কি বলবেন এই ব্যাপারে? তাই আমি চাই সমস্ত রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং ধর্ষণ, গণধর্ষণ, খুন ও যৌন নির্যাতন সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে প্রতিটি আক্রান্তরা যাতে তাদের সহজে আইনের দ্বারস্থ হতে পারে এবং তার উপযোগী পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতা বাড়াতে হবে। এটা এফআইআর থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যেন মহিলারা সহায়তা পায় সরকারের পক্ষ থেকে, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত নেশা বাণিজ্য, নেশামুক্ত ত্রিপুরা। আমরা পুজো প্যান্ডেলেও আপনারাও পরিদর্শন করেছেন, আমরাও দেখেছি সমস্ত পুজো প্যান্ডেলগুলিতেই বলা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার কথা, কিন্তু এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি নেশার বাণিজ্য চলছে এবং এই নেশা কারবারিরা যেভাবে একের পর এক ঘটনার সঙ্গে, অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত, সেটা আজকে শুধু আমরা পত্র পত্রিকাতেই দেখি না, এটা সবাই নজরে আছে। তাই আমি চাইব যে এই নেশা বাণিজ্য রোধে আপনারা যারা সত্যিকারের এবং রাজনৈতিক আর্থিক দিক না বিবেচনা করে যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করুন এবং আইনানুগ ব্যবস্থা করুন যাতে শাস্তি প্রদান করা হয়। তৃতীয়ত নারী ও পুরুষদের সমকাজে সমান মজুরি চালু করতে হবে। কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রকল্পে যে কর্মরত মহিলারা আছেন তাদের যাতে বেতন সমহারে দেওয়া হয় সেটার দাবিও জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে। মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে যে সমস্ত মহিলারা অক্ষম, যেভাবে তাদের একের পর এক ঋণ নিচ্ছে এবং ঋণ মুকুব করার ক্ষেত্রে সমীক্ষা চালানোর দিকটাও নজরে আনবেন, যাতে যে সমস্ত মহিলারা তাদের ঋণ দিতে পারছে না তাদেরকে এককালীন ঋণ মুকুব করার দাবি জানাচ্ছি। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মহিলাদের একত্রিত করে, সেটা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে এবং রাজ্য স্তরেও আমরা সেইভাবে আন্দোলন জারি করব যে আগামী কয়েকদিন উৎসবের সময়, এটা আমরা কালী পুজোর পর থেকে বিভিন্ন জেলায় জেলায় এই যে দাবিগুলি রাখছি সেই দাবিগুলি সর্বসমক্ষে এনে সরকারের দৃষ্টিতে আনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আজকে
এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই শারদীয়া বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের সকলের মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে বিজয়ার শুভেচ্ছা রাজ্যের সব অংশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শুভেচ্ছা রাখছি এবং আমাদের রাজ্যের যেসব ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি, সম্প্রীতি এ যাতে বজায় থাকে, অটুট করা যায়, অটুট থাকে, তার জন্য আবেদন রাখছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং বিশেষত বিজেপির সাথে যুক্ত এখনো যারা মোদী ভক্ত তাদের উদ্দেশ্যে অবগত করার জন্য আপনাদের ডেকে এনেছি। আমার সাথে আছে মহিলা কংগ্রেসের সভানেত্রী, রাজ্য সভানেত্রী সরকারি ঘোষ চক্রবর্তী, আছে সহ সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, আছে জেলা সম্পাদিকা জেলা সভানেত্রী রূপা রায় দাস। আমরা প্রথমে যেটা বলতে চাই, বিজেপি, মোদী, অমিত শাহ এরা এখনো তাদের যে রাজনৈতিক অভিভাবক, সেই আরএসএস, তাদের যে দর্শন, মনোভাব বা তাদের সংবিধান, যে মনুসংহতি, এ দ্বারাই তারা চালিত হচ্ছে। এর লক্ষ্যে তারা একের পর এক পরিকল্পনা রচনা করে চলছে গেছে, বিশেষত গত 11 বছর। আমি বিস্তারিত সে বিষয়ে কোনো উল্লেখ করতে চাই। এর মধ্যে উল্লেখ্য যেটা, মনুতে মহিলাদের দেখা চেষ্টা করা হয়েছে যে মহিলারা সন্তান উৎপাদকের যন্ত্র এবং তারা বড়জোর দাসীবাদী হয়ে থাকতে পারে। এর ধারণার চাইতে আমাদের দেশের শাসকগণ এখনো বেরিয়ে আসতে পারছে না। যদিও মোদী অন্যান্য অংশের মানুষের নয়, মহিলাদের প্রশ্নেও তাদের কল্যাণকর কথাবার্তার মুরকে ঘেরা মোদীজির যে অভিনয় পারদর্শিতা অর্জন করেছেন, সেই অভিনয় পটুতায় নানা চমকপ্রদ পরিকল্পনা, নানা চমকপ্রদ ঘোষণা, এই সমস্ত দিয়ে চলছেন। আমি যেই সব বিষয়েও বিস্তারিত কিছু দেখতে চাই। কেন্দ্রীয় সংস্থা তারা যে রিপোর্ট গত 28শে আগস্ট প্রকাশ করেছে, এর পরিপ্রেক্ষিতে দেশের জাতীয় মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারপারসন, উনি যে ওনার মন্তব্য এর পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন, তারই খানিকটা অংশ আমি তুলে ধরব। মহিলা সুস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে ভারতীয় রিজার্ভ ব্যাংকে 1925 সালের মার্চ মাসে যে তথ্য প্রকাশ করেছে,
এবং 52% শিশু গড়ে দেশে অপুষ্টিজনিত রোগে ভুগছে। আর আমাদের রাজ্যে বিকশিত ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের রাজ্যে 66% নারী, 62% পুরুষ। আর এটা যে কতটা বাস্তব এর চিত্র সাম্প্রতিক গর্ভকে আমরা দেখলাম। এক আদিবাসী মা এতটাই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত যে 3 মাসের কন্যা শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছে না। এমনকি বাজার থেকে দুধ কেনার সম্পত্তিও হারিয়ে ফেলেছেন, আর্থিক ক্ষমতাও ওনার হারিয়ে গেছে। ফলে 10,000 টাকায় ওনার কন্যা সন্তানটিকে বিক্রি করেছে। এটা নতুন কোনো ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই 7.5 বছরে এটা ধারাবাহিকভাবে এই রাজ্যে চলে আসছে। রাজ্য সরকার তার পুলিশ দিয়ে ওই মহিলার কন্যা সন্তানকে ওনার কাছে পৌঁছে দিয়ে তার দায়িত্ব খালাস করেছে। তেমনি আমাদের দেশে যে মহিলা সুরক্ষার ক্ষেত্রে আমি ন্যাশনাল ক্রাইম ব্যুরো 24 সালের ডিসেম্বরে যে রিপোর্ট প্রকাশ করেছে, যা পার্লামেন্টও সেই তথ্যটা দিয়েছে। সে তথ্য হচ্ছে ইউপিএ সরকারের সময় থেকে মোদিজির 11 বছরে মহিলা ঘটিত অপরাধ বৃদ্ধি পেয়েছে 28%। আমাদের রাজ্যে গড়ে মহিলা ধর্ষণ, গণধর্ষণ ও যৌন অত্যাচারের শিকার হচ্ছে গড়ে 88 জন প্রতিদিন। এটা হচ্ছে সরকারি তথ্য। আমাদের মোদির বহুল প্রচারিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সব বলতে চাই না, এই প্রকল্পের পার্লামেন্টে মোদিজির দলের এমপি ওনার নেতৃত্বে একটা সমীক্ষা রিপোর্ট পার্লামেন্টের গত বাজেট অধিবেশনের আগের অধিবেশনে উপস্থিত করা হয়েছে। উনি সেই রিপোর্টে বলেছেন যত টাকা মানে কোটি কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ হয়েছে তার 80% টাকা সেটা মোদিজির আপনার ছবি সম্বলিত ওনার প্রচারে 80% টাকা পেয়ে হয়েছে। আর 500 কোটি টাকা তার কোনো হদিশ নাই। তেমনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক এবং নীতি আয়োগ আর আইএলও তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে এই ভারতবর্ষে কর্মসংস্থান নিয়ে নানা কথা আছে, মহিলাদের কর্মসংস্থান নিয়ে আপনারা শুনলে জানেন, হয়তো আমার থেকে বেশি হয়তো জানেন। মোদিজির কর্মসংস্থানের উদাহরণ দিতে গিয়ে বলেন সপ্তাহে যিনি 1 ঘন্টা কাজ করেন মাত্র, উনিও কর্মজীবী মানুষ, উনি বেকার না। মোদিজির তত্ত্ব অনুযায়ী তত্ত্বকে সামনে রেখেও তাদের আইএলও, রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগের রিপোর্ট 11 বছরে আমাদের দেশের গ্রাম শহরে 9 কোটি মহিলা কাজ হারিয়েছে, তাদের জগতের বাইরে চলে গেছে। মোদি আরেকটা নিয়ে গর্ব করেছেন, উনি ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন যে দেশের আধা সামরিক বাহিনীতে মহিলাদের এতটাই গুরুত্ব দিয়েছেন, আধা সামরিক বাহিনীতে 33% মহিলাদের পদ সংরক্ষিত করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের এই 25 সালের এপ্রিলের রিপোর্ট মাত্র সেই ক্ষেত্রে 4.37% মহিলা কাজ করছে। এক্ষেত্রে আরেকটা বিষয়
যে কতটা খারাপ জায়গায় চলে গেছে দেশটা, যে আমাদের দেশে জানেন আপনারা মোদী যে যাই তথ্য দেবে, পার্লামেন্টে অর্থমন্ত্রী উনি স্বীকারোক্তি দিয়েছেন যে দেশের 90% মানুষ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করতে পারেন না। গত অনেক বছরে জবাবি ভাষণে উনি স্বীকারোক্তি দিয়েছেন। প্রকৃত চিত্র হচ্ছে 100 কোটি বেশি মানুষ দারিদ্র সীমারেখার নিচে পড়ে। সেই জায়গাতে আমাদের দেশের জাতীয় ব্যাংকগুলি ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে হাত কমিয়ে দিয়েছে, ফলে জায়গা নিয়েছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি নানা রকম প্রলোভন দেখিয়ে ওই কিস্তিতে ঋণ মেটানোর সুযোগ ইত্যাদি দেখিয়ে বিশেষত মহিলাদের একটা বড় অংশকে তারা ওই সংসারের খালি টানার ক্ষেত্রে কিছুটা যাতে সহায়তা করতে পারে এই মাইক্রো ফাইন্যান্স গুলি থেকে ঋণ নিচ্ছে। একটা ঋণ তার কিস্তি শোধ করতে না পেরে আরেকটা ঋণের আশ্রয় নিচ্ছে। এভাবে ঋণ নিতে নিতে ঋণের ফাঁদে জড়িয়ে গেছে। এই ফাঁদ থেকে মুক্ত হতে না পেরে অনেক মহিলা এই সময়ের মধ্যে, ঋণগ্রস্ত মহিলারা তারা এই সময়ের মধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর কিছু যাদের কিছু সঙ্গতি আছে, কিছু অর্জন করেছিল, বিশেষত মঙ্গলসূত্র যারা সংগ্রহ করতে পেরেছিল এমন মহিলা 4.5 কোটি, আমাদের কথা নয়, রিজার্ভ ব্যাংক তথ্য দিয়ে দেখিয়েছে 4.5 কোটি মহিলা গোল্ড ঋণে আবদ্ধ। এই অবস্থা আমাদের রাজ্যে বিরাজমান। আমাদের রাজ্যে, আমি রাজ্যের ছোট দুই একটা উদাহরণে সব বলতে আমি আগেই বলেছি, বলবো না, সময় নেব না। আমাদের রাজ্যে ঋণগ্রস্ত মহিলা সহ আর্থিক দিক থেকে সমস্ত কিছু আছে, শুধু নিরাপত্তার দিক থেকে যেটা বলবো, ভাবতে অবাক হয়ে যাই। অধ্যাপক ডাক্তার মানিক সাহা, উনি তো আর মোদিজি বা অন্য মন্ত্রীদের মতো না, তো ওনার কাছ থেকে আমাদের গতকালকে শুনতে হয়েছে যে আমাদের রাজ্যে সকলেই জানেন 18 সালে পরিবর্তনের পর, ট্রিপল ইঞ্জিনের সরকার হওয়ার পর মোহনপুরে এক যুবতী বোনকে সেখানে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করার ঘটনা দিয়ে যা শুরু, যা বলা যায় আজকে ওটা রাজ্যটাকে গ্রাস করে ফেলেছে। নারী ধর্ষণ, গণধর্ষণ, যৌনতা, যৌন আক্রমণ, এই সমস্ত ক্ষেত্রে আজ আর বয়সের কোনো বাজ বিচার নেই। 6 বছরের শিশুকন্যা এর হাত থেকে রক্ষা পাচ্ছে না। 65-70 বছরের বৃদ্ধারা এর হাত থেকে রেহাই পাচ্ছে না। ঘরেও নিরাপত্তা। আমি সেই সমস্ত